এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা। আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। অর্থনীতি বড় হলেও বিদেশি বিনিয়োগে খরা। অর্থবছরে প্রথম প্রান্তিকে কমল ৭১%। ঘুরে দাঁড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সংকট নিরসনে জোর বিশ্লেষকদের। অবকাঠামো সংস্কারে সরকারি বরাদ্দে ব্যাপক অনিয়ম। রংপুরে কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবই কারণ বলছেন গবেষকরা। এবং গ্রেফতারি পরোয়ানা নিয়েই নিয়মিত অফিস করছেন দুদক কর্মকর্তা। অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী ২ নারী। উল্টো ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা করার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার সোমবার রাতে এক বিবৃতিতে বলে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য উদ্দেশ্যমূলক। তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ছোট থেকে ছোট কর্মসূচিও যদি বাস্তবায়ন করতাম আমরা ইসলামী সংগঠনগুলো, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে নানাভাবে ধর্ণা দিতে হতো। অনেক নেতৃবৃন্দ তারা কারারুদ্ধ ছিলেন। তো যেই কারণে আমাদের বিগত সময়গুলোতে আমরা স্বপ্রণোদিত এবং স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত এক যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে এই প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। জনগণ এটা চায় যে আলেম সমাজ, ইসলামপন্থী যেসব ব্যক্তিত্ব আছে, দল আছে, এই দলগুলো এক লাইনে একসাথে দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করুক। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। এই জন্যে ইসলামী সংগঠনগুলো পারস্পরিক ভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি বড় হলেও ক্রমাগতভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সবশেষ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে কমেছে ৭১%। অথচ এলডিসি থেকে উত্তরণের যাত্রাপথে চলমান আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। রাজনৈতিক স্থিতিশীলতা আনা ও জ্বালানি সংকট দূর করার ওপর জোর দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট।
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের যাত্রা চলছে। এ পথের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ। অথচ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে নেপাল থেকেও পিছিয়ে। গেল কয়েক অর্থ বছরে বিদেশি বিনিয়োগের তথ্য বলছে তা ক্রমান্বয়ে কমছে। সবশেষ চলতি অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে এর পরিমাণ ছিল $21 কোটি। প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বর এর পরিমাণ ছিল $10 কোটি, যা বছর ব্যবধানে 71% কম। বিদেশি বিনিয়োগ কমে আসার পেছনে দ্রুত পরিবর্তনশীল ব্যবসা নীতি, রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতাকে সামনে আনছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ আসলেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে আছে। আজকে একটা পলিসি বা একটা রেগুলেশন দেওয়া হলো, 2 বছর পরে বা 1 বছর পরে আবার এটা চেঞ্জ করে ফেললো। ব্যবসা যখন যারা করতে আসে তাদের একটা লং টার্ম বিজনেস প্ল্যান থাকে। এখন সেই ইজ অফ ডুইং বিজনেসের জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের ট্যাক্স পলিসি এটা সবচেয়ে হিন্ডারেন্স। এদিকে অর্থনীতি বিশ্লেষকদের মতে অবকাঠামোগত দুর্বলতা কিছুটা কমে এলেও গ্যাস বিদ্যুৎ সংকট দূর না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। অবকাঠামোগত বিষয়গুলোর দিকে নজর দেওয়া, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোন বা বেজাতে সেটি নিশ্চিত করার বিষয় রয়েছে। একই সাথে ব্যালেন্স অফ পেমেন্টস এর রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে, টাকা যদি রিপ্যাট্রিয়েট না করতে পারেন তাদের মুনাফা, তাহলে তারা নিরুৎসাহিত হবে। সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন। এছাড়া জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করতে না পারলে দীর্ঘমেয়াদে দেশ বিদেশি বিনিয়োগ হারানোর শঙ্কা আছে বলেও অভিমত তাদের। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাৎ, আংশিক কাজ করে সমুদয় অর্থ উত্তোলন, এমনকি অন্য প্রকল্পের অর্থে বাস্তবায়িত প্রকল্প দেখিয়ে রয়েছে লুটপাটের অভিযোগ। খাতা কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও এসব প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা। উন্নয়ন গবেষকরা বলছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহির অভাবের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের কাচারি মোড় থেকে হাফিজিয়া পাকা রাস্তা পর্যন্ত সংস্কারে বরাদ্দ 10 লাখ টাকা, কিন্তু সড়কটির বেহাল দশা, হয়নি কোনো মেরামত কাজ। একই অবস্থা দিনাজপুর ক্যানেল থেকে কাচারি স্কুল পর্যন্ত। এই সড়কটি সংস্কারে বরাদ্দ ছিল 2 লাখ টাকা। গ্রামীণ অবকাঠামো সংস্কারে 2023-24 অর্থ বছরে তৃতীয় কিস্তিতে শুধু জলঢাকায় বরাদ্দ ছিল 86,65,000 টাকা, আর সৈয়দপুর এবং কিশোরগঞ্জে 83,65,000। তবে স্থানীয়দের অভিযোগ কোনো কাজ তো হয়নি, এমনকি বরাদ্দের বিষয়েও কিছুই জানেন না তারা। এই রাস্তার মোটামুটি 1-1.5 বছর ধরে কোনো কাজ সংস্কারের কোনো কাজ হয়নি। ওই ছয় বলে বাজেট হয়েছে, ওই বাজেট হয়েছে, কিন্তু চারি না কোনো কাম করেনি। ওই অল্প একটু শুধু মাটি টাটি দিছে, দিয়ে ওইভাবে চুপচাপ। আরও ভয়াবহ চিত্র গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মধ্য জয়নপুর মসজিদ সংস্কারে 1,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু প্রকল্পের ব্যাপারে কিছুই জানেন না প্রতিষ্ঠানের কেউ। একই প্রকল্পে সড়ক, কবরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাটের অভিযোগ তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। আমাদের মসজিদে যে 1,70,000 টাকা বরাদ্দ হয়েছে আমরা কেউ জানি না। টাকার জন্য আমাদের কাজে বন্ধ হয়ে আছে। নূর জামে মসজিদ থেকে ফজলুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় করা হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু স্থানীয়রা বলছেন আদতে এই সড়কটি মেরামতে কোনো কাজই করা হয়নি। এমন অবস্থা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পের। ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের স্বচ্ছতা নিয়ে, এবং একই সাথে কিভাবে এসব প্রকল্পের টাকা উত্তোলন করা হচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নয়ন গবেষকদের মতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাবে এমন অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছে। রাজনৈতিক পলিসি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের জায়গাগুলো থেকেই যাবে। আর গ্রামীণ অবকাঠামো সংস্কারে সরকারের যে বিপুল পরিমাণ বরাদ্দ সেটি নিশ্চিত করা না গেলে এটি শুধুই অপচয় বলছে সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিস্তারিত জানাতে যমুনা সেতু পূর্ব পাড়ায় টাঙ্গাইল থেকে সহকর্মী কাদের তালুকদার এবং যমুনা সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। প্রথমেই যাচ্ছে কাদের তালুকদারের কাছে। কাদের, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা সেতুর উপরে যে অত্যাধুনিক রেল সেতু, সেই রেল সেতুটি।
আর কিছুক্ষণ পরেই এই রেল সেতুটির উদ্বোধন হবে। এখানে যে রেল সচিব রয়েছেন সেই রেল সচিব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, উৎসুক জনতা এবং কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা কর্মী যারা রয়েছে, রেল সেতুর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু সকলেই এখানে এসেছেন। তারা এখানে এসে তারা অপেক্ষা করছেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বেলা 11টা 30 উদ্বোধন করার কথা রয়েছে। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে রেল সেতুটি ইতিমধ্যেই রেলটি সাজানো হয়েছে। রেল সেতুটিও কিন্তু অপেক্ষায় আছে কখন এই রেলের উপর দিয়ে এই রেলটি এই ব্রিজের উপর দিয়ে চলে যাবে। মূলত আমরা ইতিমধ্যেই রেল সেতুটি নির্মাণ শেষ করার পরে একাধিকবার কিন্তু পরীক্ষামূলক রেলটি চালানো হয়েছে। এটির উপর দিয়ে দেখেছে যে আসলে কোনো ধরনের কোনো ত্রুটি বা বিচ্যুতি রয়েছে কিনা, সেই ত্রুটি বিচ্যুতি দেখার জন্য ইতিমধ্যেই একাধিকবার রেল ওই ব্রিজের উপর দিয়ে চালানো হয়েছে। তো কোনো ধরনের কোনো সমস্যা না থাকার কারণে আজকে আনুষ্ঠানিকভাবে এই রেল সেতুটি উদ্বোধন করা হচ্ছে এবং এই কিছুক্ষণ পরেই এই টাঙ্গাইল যে ইব্রাহিমাবাদ স্টেশন রয়েছে, সেই ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি রেল ছেড়ে যাবে এবং সেই রেলেই কিন্তু এখানে রেলের যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন বা যারা যাত্রী রয়েছেন, তারাও কিন্তু বেলা 11:30টার পর থেকেই তারা এই রেলের উদ্বোধন হতে যাচ্ছেন। আমরাও এখানে রয়েছি, আমরা সময় টেলিভিশনের পক্ষ থেকে আমরা এখানে রয়েছি এই মাহেন্দ্রক্ষণের এই সাক্ষী হতে। আমরাও চেষ্টা করছি আমরা দর্শকদের দেখানোর জন্য। তা আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই রেল সেতুটি বাংলাদেশের যে সর্ববৃহৎ এবং স্টিলের তৈরি রেল সেতু, অত্যাধুনিক এই রেল সেতুটি এটি পার হতে মাত্র 3.5 মিনিট সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। তো অচিরেই ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতা, সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখানে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে অপেক্ষা করছেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, রেলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা রেলের সাথে সংশ্লিষ্ট সকলেই কিন্তু অপেক্ষা করছেন। এখানে 11:30টার সময় এটি উদ্বোধন হবেন। উদ্বোধনের পর থেকেই এই রেলটি ওই ব্রিজ পার হয়ে চলে যাবেন। তো এই যে রেল সেতুটির জন্য অপেক্ষা করছি, 11:30টার সময় আমরা আরো আপডেট আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল এলাকা থেকে রেলের বিস্তারিত খবর। আমাদের সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের রিঙ্কি কুন্ডু, তিনি জানাবেন আবার সিরাজগঞ্জের বিস্তারিত খবর। চালু হতে যাচ্ছে। আমরা সকাল থেকে আছি সেতুর পশ্চিম পার অর্থাৎ সিরাজগঞ্জ অংশে, এবং আমরা যেটি দেখেছি যে এই রেল সেতুর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে অর্থাৎ প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা, নিরাপত্তা কর্মী, সকলের মধ্যেই কিন্তু একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। এবং একটি ট্রেন নদীর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে প্রস্তুত রাখা হয়েছে, যেটি 11:30টার দিকে টাঙ্গাইল অংশ অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন থেকে টাঙ্গাইল অংশ থেকে ছেড়ে এসে সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে এসে পৌঁছাবে এবং সেটির মধ্য দিয়ে কিন্তু এই রেল সেতুটি উদ্বোধন করা হবে। এবং সেখানে রেল সেতুর প্রকল্প কর্মকর্তা, তারপরে জায়গায় প্রতিনিধি এবং জাপানি রাষ্ট্রদূত কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এবং আমরা দেখেছি যে সেতুর উভয় পাড়ে যে দুটি নবনির্মিত স্টেশন করা হয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন সাজে আসলে সজ্জিত করা হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানের প্রক্রিয়াটি চলছে। এবং এই রেল সেতুটি বাস্তবায়ন করতে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মোট 50টি পিলারের উপর 49টি এইখানে সেই সেতু দিয়ে ট্রেন চলাচল অনেকটা ধীরগতিতে হতো এবং 30 থেকে 35 মিনিট যেখানে সময় লাগতো চলাচল করতে পারবে। অর্থাৎ আগের যে সেতুটি ছিল যমুনা সেতু, সেই সেতু দিয়ে 4 মিনিটের মধ্যে কিন্তু পুরো সেতুটি পারাপার করতে পারবে। এই রেল সেতুটি চালুর মধ্যে দিয়ে অর্থাৎ উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের রেল ক্ষেত্রে কিন্তু আসলে রেল যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি হবে এবং এটি দেশের দীর্ঘতম কিন্তু আসলে রেল সেতু এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই শুরু হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নবনির্মিত রেল সেতুর উদ্বোধনের যে অনুষ্ঠান মেলা রয়েছে তার সবশেষ খবর। প্রেমিকার সঙ্গে বসবাস, হঠাৎ আরেকজনকে বিয়ে। কিছুদিন পর বিষয়টি জানতে পারেন দুজনই, মামলা করেন তারা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও নিয়মিত অফিস করছেন দুদকের সহকারী কমিশনার মামুনুর রশিদ।
এ নিয়ে দুদকের কাছে অভিযোগ দিয়ে বিচার পাননি ভুক্তভোগীরা। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে হেনস্থা করা হচ্ছে তাদের, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ প্রেমিকাকে নিয়ে বসবাস করছিলেন ঢাকার আশুলিয়ার ভাড়া বাসায়। হঠাৎ একদিন প্রশিক্ষণের কথা বলে চলে যান সিরাজগঞ্জে। পারিবারিকভাবে বিয়ে করেন আরেক নারীকে। কিছুদিন পর প্রতারণা ধরে ফেলেন দুজনই। বিয়ের পরের দিনে আমি জানতে পারি যে তার বাসায় একটা মেয়ে আর কি মানে তার সাথে অবৈধ সম্পর্ক। এই মেয়ে ছাড়াও তার অন্যান্য অনেক মেয়ের সাথে এ ধরনের অবৈধ সম্পর্ক। যখন আমি তাকে সব প্রুফ দেখাই, মেরে ফেলা দেওয়ার জন্য আর কি আমাকে আক্রমণ করে। 2023 সালের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে তার 2 দিন আগে ওই গিয়ে ওই যে মিম আছে না, তার আগে বিয়ে করার পর যখন আমি বিষয়টা জানি তখন আমার সে বিভিন্ন বুঝে যে এটা তো হঠাৎ করে হয়ে গেছে। সে তেমন তাহলে আমাকে কেন হচ্ছে বিয়ের প্রলোভন দেখে আমার সাথে কেন শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। বলে ফ্যামিলি মানে না। যখন বিষয়টা জানাজানি হয়ে যায় তখন সে আমার সাথে যোগাযোগ বাদ দিয়ে দেয়। 2023 সালে মামুনুরের বিরুদ্ধে ঢাকায় ধর্ষণের মামলা করেন প্রেমিকা। পরে বিয়ের আশ্বাস দিলে ধর্ষণের মামলা তুলে নেন তিনি। এরপর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন দুদক কর্মকর্তা। 2024 সালে নতুন করে ধর্ষণ মামলা করেন প্রেমিকা। এদিকে সদ্য বিবাহিত স্ত্রী তার বিরুদ্ধে সিরাজগঞ্জে লামপট্ট, প্রতারণা ও যৌতুকের মামলা করার পর ডিভোর্স দেন স্ত্রীকেও। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আইনের ভাষায় পলাতক হলেও নিয়মিত অফিস করছেন মামুনুর। মামলা হচ্ছে থানায় রানিং অবস্থায় আছে, বাট পুলিশকেও ভয় দেখায় মামলাটা চাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমাকে বিয়ের পর দিন থেকে মারধর করতো। মামলা করার পরে এইটা হচ্ছে কোর্টে প্রমাণিত হওয়ার পরে ওনাকে হচ্ছে ওয়ারেন্ট দেওয়া হয় 2023 থেকে। উনি একজন পলাতক আসামি। এ নিয়ে দুদকে অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী দুই নারী। বলছেন উল্টো প্রতিষ্ঠানের ক্ষমতা ব্যবহার করে তাদের হেনস্থা করছেন মামুনুর। দুদকে আমি অভিযোগ পাঠাইছি কয়েকবার, বাট কোনো রেসপন্স দেয় নাই তারা। সে দুদকের পাওয়ার দেখায়। আমি যে 1 বছর হলো ঘুরতেছি, বাট আমি কোনো সুস্থ বিচার পাচ্ছি না। সে ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে, তার এগেইনস্টে কোনো কিছুই হচ্ছে না, উল্টো সে আরো হুমকি দামকি দিচ্ছে। একটা মানুষের বিরুদ্ধে একাধিক পার্সনের একাধিক মামলা আছে, অ্যাটেম্পট টু মার্ডার, তারপরে ধর্ষণ, প্রতারণা, এ ধরনের অনেক মামলা আছে। তারপর দুদকের মতো একটা পোস্টে আছে। ইভেন দুদক থেকে সে এতটা হেল্প পাচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে মানে দুদক হ্যারেস করতেছে। আমার এমন অবস্থা হয়েছে আমি কোথাও বের হতে পারছি না, কারোর সাথে দেখা করতে পারছি না। অভিযোগ অস্বীকার করে মামুনুর বলছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ওই দুই নারী। 2 বছর 1.5 বছর আগের ঘটনা দেখে তো ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে। মামুনুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা তদন্ত করছে ঢাকার দারুস সালাম থানা। ওসি জানান তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আর সিরাজগঞ্জ থানা পুলিশ বলছে পলাতক মামুনুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা রিপোর্টগুলো আমরা পেয়েছি, বেশ কিছু রিপোর্ট পেয়েছি। মামলা তদন্ত শেষ করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রিপোর্ট দিয়ে দিব কোর্টে। আমরা এই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, পলাতক থেকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী দুই নারী বলছেন তাদেরকে প্রায়ই হুমকি দিচ্ছেন মামুনুর। বিচার না পেয়ে উল্টো জীবন নাশের শঙ্কায় দিন কাটছে তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে টানা 5ম দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি করছে বাস মালিকেরা। তবে কাউন্টারগুলো ঘুরে আমরা যেটা দেখতে পেরেছি যে বেশ কিছু বড় বড় কাউন্টারগুলো কিন্তু তারা অগ্রিম টিকিট বিক্রি করছে এবং অনলাইনেও কিন্তু অনেকে অগ্রিম টিকিট কাটছে। তবে কাউন্টারে অনলাইন এবং কাউন্টার ভিত্তিক দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রির ফলে অনলাইনে যেমনটা সাড়া পাচ্ছে কাউন্টারগুলো কিন্তু তেমনটা সাড়া পাচ্ছে না এবং কাউন্টারে বেশ অল্প কিছু মানুষ ওইদের অগ্রিম টিকিট কিনতে আসছেন বলে কাউন্টার থেকে আমাদেরকে জানিয়েছেন। তবে ছোট ছোট কাউন্টারগুলো কিন্তু বলছেন যে তারা এখনও ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি এবং কিছু কাউন্টার বলছেন যে তারা ঈদের ঠিক 1 সপ্তাহ আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে এবং কাউন্টারে আমরা যে যাত্রীদের দেখেছি সেখানে কিন্তু ঈদের অগ্রিম টিকিট বিক্রি করতে তেমন যাত্রী আমরা দেখতে পাইনি। তবে কিছু যাত্রীর সাথে আমরা ঈদের অগ্রিম টিকিটের ব্যাপারে কথা বলতে গিয়ে যেটা জানতে পেরেছিলাম তারা বলছে এই যে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম কর্তৃপক্ষ চালু করেছে সেটি যদি চলমান থাকে তাহলে যাত্রীদের এটি অনেক সুফল নিয়ে আসবে। সেটা যেমন ঈদের আগে কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে এবং
অতিরিক্ত দামে কিন্তু ঈদের টিকিট কিনতে হয় যাত্রীদের। এবং অনেকে বলেছেন যে তারা ইঞ্জিনে করে দাঁড়িয়েও ঈদের সময় ঘরমুখো মানুষের যারা যাত্রীরা তারা কিন্তু এই ভোগান্তিতে পড়েন। তো এই ভোগান্তিটা দূর হবে যদি অগ্রিম টিকিট বিক্রিটা সব কাউন্টারে সমানভাবে তারা পায়। এবং কাউন্টারগুলোর থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তারা বলতে চাচ্ছেন যে এখন ঈদের লম্বা ছুটি এবং এখানে যে যাত্রীরা যারা আছেন তারা অনলাইনে টিকিট কাটার জন্য কিন্তু তেমন একটা ভিড় তারা দেখতে পাচ্ছেন না। তবে এখন সকাল সকাল হওয়ায় বা সন্ধ্যা বা রাতের দিকে হয়তো কিছু যাত্রী তারা পেতে পারেন অগ্রিম টিকিট বিক্রির জন্য। এবং বেশ কিছু কাউন্টার বলছেন যে এত আগে থেকে আসলে অগ্রিম টিকিট অনেকে কিনতে আসেন না এবং অনেকেই কিন্তু জানেনই না যে অনলাইন এবং কাউন্টার ভিত্তিতে অগ্রিম টিকিট পাওয়া যায়। তো 25শে মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অনলাইন এবং কাউন্টারে দুই মাধ্যমেই ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এই ছিল সায়দাবাদ কাউন্টার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম সায়দাবাদ বাস টার্মিনালে। যশোরে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত করার পর গুলি করে হত্যা করেছে চাঁদাবাজরা। সোমবার রাত 12:15টার দিকে শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ির উঠোন পর্যন্ত পৌঁছালেও আর ঘরে ফেরা হয়নি ইজারাদার মীর সামির সাকিব সাদির। দুর্বৃত্তির ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ যায় তার। নিহতের চাচাতো ভাই রাকিব জানান রাত 12:15টার দিকে তিনি ও সাদি বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল রাখার সময় পেছন থেকে সাদিকে ছুরিকাঘাত করা হয়। এরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালা জানান হামলাকারীরা কিছুদিন আগে তার ছেলেকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এবার সাদিকে হত্যা করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। প্রশাসনের কাছে বিচার দিলাম, এদের আপনারা একটা বিচার করুন, নাই তো অনেক মার বুক খালি হয়ে যাবে। একটা বাচ্চা বড় করতে কত কষ্ট হয় সেটা আমি জানি। আমার ভাই করে, আমার 2 বাচ্চা এতিম হয়ে গেল। আজকে আগের দিন আমার ছেলে মারার চেষ্টা করেছে, আজকে আমার আরেক ছেলেরে মেরে ফেললো, বোনের ছেলেরে। আপনারা তার বিচার চাই। এরা আমাদের বাস্তি দিচ্ছে না। আপনারা প্রকৃতি প্রশাসনের কাছে আমরা বিচার চাচ্ছি, বিচার করেন আপনাদের। জড়িতদের ধরতে কাজ করছে বলে জানায় পুলিশ। আমরা জানবার চেষ্টা করছি এবং কেন কারা এই জাতীয় এই ঘটনা ঘটিয়েছে বলে এটা আমরা অনুসন্ধানে নেমেছি এবং আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে আইনের হাতে সোপর্দ করবার জন্য আমাদের যত পুলিশি কলাকৌশল আছে সবগুলো আমরা এখানে প্রয়োগ করব। নিহত সাদি রেলবাজার ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত। তাদের প্রশ্রয় না দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, যশোর। 8 মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে কুড়িগ্রামের প্রায় 300 কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের। বেতন ভাতার বিষয়টি মানবিক হওয়ায় বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে কুড়িগ্রামে শুরু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব ক্লিনিকে। বাড়ির পাশে চিকিৎসার এমন সুব্যবস্থায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দেখা দেয় স্বস্তি। চর এলাকায় কমিউনিটি ক্লিনিক হওয়ার পর থেকে আমরা আর ক্লিনিকের থেকে ওষুধ নিয়ে যে খাই। এখন যে ক্লিনিকগুলো না থাকে আমরা বিরাট অসহায়, এই ক্লিনিকগুলো থাকা আমার অনেক লাভ। তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় 2024 সালের জুলাই থেকে বন্ধ বেতন ভাতা। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতরে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। বিগত 8 মাস থেকে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন বন্ধ হওয়াতে আমার খুব করুণ অবস্থা যাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার। কোনো ধরনের ভাতা না দিয়ে তাদেরকে এত একটা কাজগুলো আদায় করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তবে আমরা এই বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। জেলার 9 উপজেলায় 296টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে 110টি। ক্লিনিকগুলোতে আগে 27 প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে 22 প্রকারের। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
24 জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবুল হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয়েছে। একই কারণে 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত এবং যাদের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে। ক্যাম্পাসে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হবে। এ সময় 15 জুলাইয়ের রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প, আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প জেলেনস্কি। এতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় নানা মহলে। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে ইউক্রেনের রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ বাতিল, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা। এছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা হ্রাস এবং ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে। এদিকে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখলেও তিনি জোর দিয়ে বলেছেন ইউক্রেনের সার্বভৌমত্ব আলোচনার বিষয় নয় এবং রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই। লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমন সোজা সাপটা জবাব হামজা চৌধুরীর। বছর শেষে লাল সবুজদের দেখতে চান এশিয়ান কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে একদিন বিশ্বকাপে। ডিফেন্স নয়, 8 নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। হবিগঞ্জের বাহুবল থেকে এসএম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী, কিন্তু বিমানবন্দরে নেমে কথা বলা হলো কই। এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গলস ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া। তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার। সব জবাব দিতে চান মাঠে, লক্ষ্য একটাই, লাল সবুজের জয়। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে ম্যাচটা। Inshallah, Palaibo. I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ। গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। Number 8. I think in midfield, inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। No, I don't think I'm there yet. Sakib Al-Hassan's a mega star. He's done it at the world level for so many years now, so I don't think I'm there. দেশে এসে সবার ভালোবাসায় সিক্ত হামজা
দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। বাংলা গান শুনছি না, আমার সোনার বাংলা। আমি সবার ভাবনায় যখন 25শে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে SM ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা। আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। এবং অর্থনীতি বড় হলেও বিদেশি বিনিয়োগে খরা। অর্থবছরের প্রথম প্রান্তিকে কমল 71%। ঘুরে দাঁড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সংকট নিরসনে জোর বিশ্লেষকদের। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।